ভাগ্যিস মাথাটা ফাটিয়েছিলাম, তাই বলেই তো সাক্ষাৎ রূপাঞ্জলের দেখা পেলাম। আরে পাগল হয়েছিস? এরোজ বিমুগ্ধ চিত্তে হেসে বলল, হুম, কিন্তু হতে চাই। ওই চুলগুলোর মালিক হতে পারলে নিশ্চিত পাগল হয়ে যাব খুশিতে। এত সুন্দর চুল। কণ্ঠনালী আটকে গেল। এরোজ দম ফেলতে, গল্প শুনতে নিমগ্ন নাইল ছটফটিয়ে উঠে বলল, তারপরে কেন কেন? তারপর বলো তালাতালি। ছেলেটা লুপাঞ্জেলকে দুকু কেন দিয়েছে? সুখময় মুহূর্তগুলো স্মৃতিচারণ করাও যেন দুঃসহনীয়। গলায় দলা পাকানো অনুভূতি গিলে এরোজ ক্ষীণস্বরে পড়ল, এরপর আর কখনো দুঃখ দেয়নি, বরং প্রতিটি মুহূর্ত তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। তারপরে এরোজের মুখশ্রীতে বিষণ্ণতা ছুঁয়ে গেল। ক্ষীণস্বরে বলল, তারপরে ছেলেটার মায়ের মতো একদিন সৃষ্টিকর্তা তাকেও ছিনিয়ে নিয়ে গেল ছেলেটার থেকে। কেন কেন? নাইল হতবাক হয়ে শুধায়। এরোজ ছলছল চোখে চেয়ে বলল, ওই যে সুখের ছদ্মবেশে দুঃখ নিয়ে এসেছিল, তাই দুঃখ দিয়ে হারিয়ে গিয়েছে। ভেরি ভেরি স্যাড। নাইলের সব উৎকণ্ঠা ফিকে পড়ল। সে নেতিয়ে পড়ে আবারও শুয়ে পড়ল এরোজের বুকে। আরো একটা গল্প বলো এখন। তোমার ঘুম নেই নাইল? নাইল উদাসীন কণ্ঠে বলল। ঘুমি চলে গিয়েছে। এরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি তোমায় নিয়ে হাঁটি। নাইল এর ভদ্র মেয়ের মতো চোখ বন্ধ করে বুকে শুয়ে রইল, আর এরোজ তাকে নিয়ে পুরো ঘরময় পায়চারি করলো। ঠিক 15 মিনিটের মাথায় নাইল আবার ঘুমিয়ে পড়ল, আর এরোজ সে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাওয়া সাময়িক সুখটুকু আগলে ধরে নির্ঘুম রাত কাটিয়ে দিল। একটু সুখের জন্যে তরপাতে থাকা চোখে মুখে উচ্ছ্বাস। প্রভাতের কিরণ তখনও অস্ফুট কুহেলির আড়ালে। চারিদিকে আবছা অন্ধকারাচ্ছন্ন আর নিস্তব্ধতার আধিপত্য। ফজরের নামাজ আদায় করে মৌনতা সোয়েটারের উপর চাদর জড়িয়ে নিঃশব্দে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। দ্রুত পায়ে এগিয়ে যায় রোজের ঘরের দিকে। হাঁটু সমান ভেজা চুলগুলো গায়ের শাল ছাপিয়ে দোদুল্যমান শীতের প্রকোপে কেমন গুটিয়ে গিয়েছে মেয়েটি। হাঁটু সমান চুল সকলের সামনে কামনীয় প্রিয় হলেও মৌনতা ভীষণ অপ্রিয় এই চুলগুলো। যত্ন করা কষ্টকর, আর না যত্ন করার সময় হয়ে ওঠে। এত অবহেলা সত্ত্বেও চুলগুলো নিজেদের স্বকীয়তা হারায় না। তার মায়ের বংশের সকলের চুল এমন লম্বা, সেই জিনগত বৈশিষ্ট্য তার এবং নাইলের মাঝেও রয়েছে। মা মেয়েকে বিপাকে পড়তে হয় এই চুল নিয়ে। একবার ভেজালে হেয়ার ড্রায়ার ছাড়া শুকানো যায় না। মৌনতা চিন্তিত লোচনে রোজের চাপিয়ে রাখা দরজা খুলে ঢুকতেই রুমে শুধুমাত্র রোজের উপস্থিতি দেখতে পেল। তা দেখে মৌনতা আশ্চর্য হলো বেশ। সে রোজকে ডাকলো। রোজ ঘুম জড়ানো চোখে আবছা আলোয় মৌনতাকে দেখে ভরকায়, জড়ানো কণ্ঠে শুধায়, মনুবু, স্বপ্নের মাঝেও আমার পেছনেই লাগতে এসেছো? আমার ঘুম তোমার সহ্য হয় না, তাই না? বাজে কথা বন্ধ করো রোজ। নাইল কোথায়? মৌনতার কণ্ঠে উদ্বিগ্নতা। মদ ছোট ভাইজান খাই, অথচ মাতলামি তুমি করছো মনুবু। নাইলকে তুমি নিয়ে গিয়েছিলে না? তাহলে আমার কাছে এসে খুঁজছো কেন? রোজের গা ছাড়া কথায় মৌনতা রেগে জোরে এক চাপড় মারল তার বাহুতে। রাগান্বিত স্বরে বলল, ফাইজলামও করবে না রোজ। নাইল কোথায় বলো? ও তোমার কাছে এসেছিল ঘুমাতে। রোজের গা ছাড়া ভাব উবে গেল। সে চকিতে লাফ দিয়ে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি বলছো? নাইল আমার কাছে এসেছিল মানে? ও তো আমার ঘরে আসেনি, তবে গেল কোথায়? রোজের কথায় মৌনতা উদ্বিগ্ন বদনে দ্রুত বেরিয়ে আসলো ঘর থেকে। রোজও মৌনতার পিছু পিছু বের হয়। মৌনতা হাঁটতে হাঁটতে রোজকে জিজ্ঞাসা করে, ও কোথায় যেতে পারে রোজ? আমার কাছে নাকি বড় ভাইজানের কাছে? দাঁড়াও, খুঁজছি মনুবু। থাকলে ঘরেই কারো কাছেই থাকবে। কেমন মা তুমি? মেয়ে কোথায় ঘুমাচ্ছে সেটাও জানো না? রোজ কপাল কুঁচকে বলল। মৌনতা পা থামিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় রোজের দিকে। কি করে বলবে? কি পরিস্থিতির ভেতর থেকে তার একটা একটা মুহূর্ত যায়। মৌনতার অসহায় দৃষ্টিতে রোজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বাড়তি প্রশ্ন করে না, আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, এখানেই কোথাও আছে। মৌনতা এগিয়ে গেল তপবনের ঘরের দিকে। মাঝে মধ্যে ভাইজানের কাছেও ঘুমাতো নায়েল। নামাজের পর ভাইজানের ঘর খোলাই থাকে, কিন্তু সেখানে পেল না। তানশানের ঘরেও পেল না। রোজ খুঁজতে খুঁজতে কিছুটা কৌতূহল বশত এরোজের ঘরে চাপিয়ে রাখা দরজা খুলল। কমফোর্টার মুড়ি দিয়ে ভাইজান ঘুমাচ্ছে। সে নায়েলের অস্তিত্ব খুঁজতে এদিক ওদিক তাকিয়ে বিছানার পাশে এরোজের জুতার পাশে নায়েলের জুতা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরপরই বেশ অবাক হলো নায়েলকে ভাইজানের সাথে দেখে। ছোট ভাইজান উগ্র আচরণ দেখে নায়েল বেশ ভয় পেয়ে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতো যে। রোজ ঘর থেকে বেরিয়ে মৌনতাকে ডাকলো। মৌনতা ছুটে এসে শুধায়, পেয়েছো?
ছোট ভাইজানের কাছে আছে, তুমি চিন্তা করো না। এখন ঘুমাতে যাও, আমি যাই নামাজ পড়ি। রোজ পা চালায় ঘরের দিকে দিকে মনতা অবাক হয়ে তাকিয়ে আছে রোজের দিকে। নায়েল ছোট ভাইজানের ঘরে কিভাবে? এ যে অসম্ভব। সে অসহায় দৃষ্টিতে চাপিয়ে রাখা দরজাটা দেখে, সেখানেই পায়চারি করতে লাগলো। ঢুকবে কি ঢুকবে না এই ভেবে। সে তো না পারতে সেই অভদ্র লোকটির ঘরে ঢোকে না। তবুও চিন্তা জেঁকে বসলো। নায়েলের নিশ্চয়ই খিদে পেয়েছে রাতে। সে রাগ ইতস্ততা ঝেড়ে মন্থর গতিতে দরজা খুলে মাথা ঢুকালো। আপাদমস্তক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। এখানে নায়েল কোথায়? সে নিঃশব্দে এগিয়ে গিয়ে বিছানা থেকে কিছু দূরত্বে দাঁড়ায়। গলা খাকারি দিয়ে এরোজকে ডাকলো। এক ডাকে উঠল না দেখে সে গলা উঁচিয়ে আবারও ডাকলো। ছোট ভাইজান। একবার দুবার কি পাঁচবারের বার এরোজ নড়চড় দেখা গেল। মনতা আবারও ডাকলো। সরব এরোজ মুখের উপর থেকে কমফোর্টারটা সরিয়ে ঘুম জড়ানো দৃষ্টি ফেললো। মনতা হড়বড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাইজান, নাইল কি আপনার কাছে? আসলে ওকে নিতে এসেছি। এরোজ পিটপিট করে কিয়ৎকাল তাকিয়ে থাকলো। অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মাথা সর্বদা একটু ধীর গতিতে সচল হয়। কিয়ৎকাল বাদ প্রসঙ্গ বুঝতে প্রসঙ্গটিকে সশরীরে দৃশ্যমান করে দিল সে নির্বাক গলার কাছ থেকে কমফোর্টারটা সরিয়ে বুক পর্যন্ত নামিয়ে দেয় এবং সাথে সাথে দৃশ্যমান হয় 4 হাত পায়ে চাচাকে জড়িয়ে ধরে ঘুমন্ত নায়েলের। মৌনতার মুখে হাসি ফুটে উঠল ঘুমন্ত মেয়েকে দেখে। মেয়ে যে আরামে ঘুমাচ্ছে তা ঘুমের ধরন দেখেই বুঝতে পারল। কিয়ৎকাল ভুলে বসলো মানুষটার উদ্ধত্তা। সে এরোজের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইজান, আর দুঃখিত বিরক্ত করার জন্য। আমি ওকে নিয়ে যাই। আসলে রাতে ওর খিদে পায়, উঠে কিছু খাইয়ে দিই। মৌনতা এক পা এগিয়ে এসে বলল। তবে এরোজ নির্লিপ্ত চিত্তে পুনরায় কমফোর্টারটি গলা পর্যন্ত টেনে নিয়ে নায়েলকে ঢেকে নিল। ভারী কণ্ঠে বলল, খাইয়েছি আমি, চিন্তা করবেন না। ঘুমিয়েছে 1-1.5 ঘন্টা হয়েছে, এখন জাগানোর প্রয়োজন নেই, ঘুমাক। হুট করে এহেন কথার মর্মার্থ বুঝতে পারল না মৌনতা। বুঝতে সময় নিল। অতঃপর কৌতূহলী কণ্ঠে শুধায়, আপনি খেয়েছেন? পুনরায় ঘুমানোর প্রয়াসে এরোজ নেত্রদ্বয় সদ্যই বন্ধ করেছিল, কিন্তু মৌনতার কথায় সে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। মৌনতা থতমত খেয়ে তীক্ষ্ণ দৃষ্টি দেখে ইতস্তত কণ্ঠে বলল, না মানে ভাইজান, কি খেয়েছেন? এমনি। মৌনতার ইতস্তত কণ্ঠ রোধ করে এরোজ ব্যগ্র কণ্ঠে বলল, দুধে ভিজিয়ে চকোজ আর ড্রাই ফ্রুটস খাইয়েছি। মৌনতা বুক ভরা স্বস্তি নিঃশ্বাস ফেলল এরোজের জবাবে। নায়েল প্রতি রাতে উঠে এগুলোই খায়। সে আর বিরক্তি না বাড়িয়ে বলল, ধন্যবাদ ভাইজান, আমি আসছি। ও জেগে গেলে আমি এসে নিয়ে যাব। আর আবারও দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। নাইলও নিশ্চয়ই আপনাকে বিরক্ত করেছে। এরোজ প্রতিক্রিয়া ব্যক্ত করে না। সে পুনরায় কমফোর্টার টেনে ঘুমানোর চেষ্টা করে। মৌনতা আরেক পলক চেয়ে নিঃশব্দে দরজা আটকে বেরিয়ে যায়। দরজা বন্ধের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতে এরোজের বদ্ধ নেত্রদ্বয় খুলে যায়। অসাড় দেহে নিষ্পলক তাকিয়ে থাকে বদ্ধ দরজার দিকে। চোখের পর্দায় ভাসছে কালো কুচকুচে হাঁটু সমান দোদুল্যমান ভেজা চুলে স্নিগ্ধ এক দৃশ্য। ঠোঁটের কোণে স্মিত বেঁকে যায়। ধূসর রঙা চোখ ঝাপসা হতে লাগলো সমান তালে। একটা সময় চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, কিন্তু কেউ কি জানে যখন এই চোখ থেকে অশ্রু গড়ায় তখন ভেতরটা ঠিক কতটা যন্ত্রণায় ছটফট করে। ছোট্ট দেহটিকে জড়িয়ে ধরা হাত দুটো আরও দৃঢ় থেকে দৃঢ়তর হতে লাগলো। দুই চোখের কার্নিশ তখন অজরে সিক্ত হচ্ছে। এরোজ নায়েলের মাথা আঁকড়ে ধরে ঠোঁট ছোঁয়ায় তার কপালে। এই প্রথম নায়েল তার এত কাছাকাছি থেকেছে। না আসলে তো জানতেই পারতো না এই বাচ্চা মেয়েটিও যে তার ক্ষততে মলম লাগানোর ক্ষমতা রাখে। চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে এরোজের, অথচ সেই অশ্রুর কারণও উচ্চারণ করতে পারবে না, তাহলে জিহ্বা ঝলসে যাবে, গুনাহ হবে। অশ্রুসিক্ত নয়নে এরোজ হাসি মুখে তাকায় ঘুমন্ত নায়েলের মুখ পানে। পিঠ ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, এই দুর্ভাগ্যকে এতটুকু সুখ দেওয়ার জন্য ধন্যবাদ। কিছু উচ্চারণ করতে গেলেও এরোজ থামে, লম্বা নিঃশ্বাস ফেলে সাহস যোগে। অতঃপর বড্ড ক্ষীণস্বরে আওড়ায়, আমার ছোট্ট রূপাঞ্জল। হিজাব বাঁধতে বাঁধতে রূপকথা আর চোখে তাকায় তপবনের দিকে, যে কিনা ললাটে কয়েকটা ভাঁজ নিয়ে তার দিকে চিন্তিত লোচনে তাকিয়ে আছে। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে চিন্তিত লোকটাকে আশ্বস্ত করে বলল, এমন কেন করছেন? এটা গুরুতর কিছু না, সব মেয়েদেরই এমন ব্যথা হয়। তপবন নির্বিকার তাকিয়ে রইল। কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক সে বোঝে, আর বোঝে বলেই তো এত চিন্তা হুট করে জেকে বসেছে। সে গম্ভীর গলায় বলল, কিন্তু তোমার অতিরিক্ত ব্যথা হয়, কলেজ শেষে ডক্টরের কাছে যাবা। আমি আগামীকাল যশোরে যাব, তার আগে ডাক্তার দেখাতে হবে। কি দরকার? রূপকথা মিনমিনে গলায় বলল। তপবন বিমর্ষ কণ্ঠে বলল, চেক আপ করাতে তো কোনো সমস্যা নেই।
রূপকথা কথা বাড়ায় না, মাথা নেড়ে সায় জানায়। রূপকথা তানশানকে কলেজে দিয়ে তপবন অফিসে যায়। ইদানিং প্রতি সপ্তাহে রূপকথার 2টো করে সিটি থাকে। আইসিটি টেস্ট শেষ করে রূপকথা আর তার ক্লাসের ফিলোরা ক্লাস পরিবর্তন করার জন্য এক ভবন থেকে আরেক ভবনে যাচ্ছিল। পথিমধ্যে একদল সিনিয়রদের মজলিস বাঁধলে কেউ কেউ নিজেকে আরেকটু পরিপাটি করতে লাগলো, তো কেউ কেউ ভয়ে পাশ কাটাতে লাগলো। কিন্তু রূপকথা নৈমিনুর এর মধ্যে কোনোটাই করছে না। তারা নিরুদ্বেগ হাঁটছে তো হাঁটছে। তৃষান তেরছা চোখে দেখে মেয়েটাকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি মেয়েটার উপেক্ষা দেখে। হাঁটতে হাঁটতে রূপকথার অনুভব হয় পুরুষালী তীব্র নৈকট্য, পুরুষালী গন্ধ অতিশয় নিকটে অনুভব হতেই সে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। সহসা কারোর বুকে নাক ঠেকে যেতে নিলে সে দ্রুত নিজেকে সামলে দূরে সরে যায়। তৃষান কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রূপকথা রেগে কিছু বলতে যাবে, তার আগেই তৃষান আবার তার পেছনে এসে দাঁড়িয়ে যায়। অদূরে তার দলবল সবাই চাপা স্বরে হাসছে। নৈমি নূর সহ ক্লাস ফিলোরা সবাই গতি স্লোধ করে তাকিয়ে আছে তাদের দিকে। রূপকথা দাঁতে দাঁত চেপে বলল, কোন ধরনের বেয়াদবি এগুলো? সিনিয়ররা এমন করে জুনিয়রদের সাথে? হ্যাঁ, আমার পেছন থেকে সরুন। বলেই রূপকথা ঘুরতে যায়, কিন্তু তৃষান আবার তার পেছনে শটান হয়ে দাঁড়িয়ে যায়। আশেপাশের ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বলে, নাটক চলছে এখানে? হা করে তাকিয়ে আছো কেন? নিজেদের কাজে যাও। সকলে দ্রুত পা চালায়। রূপকথা রাগান্বিত বদনে আবার নিজের পথ ধরলে তৃষানও সাথে সাথে পেছনে হাঁটতে লাগলো। রূপকথা হাঁটতে হাঁটতে এবার চেঁচিয়ে উঠল, অসভ্যের মতো আচরণ কেন করছেন? কারণ আমি অসভ্য। কথায় বলে রাগী মেয়েদের মন নরম, কিন্তু এখন তো দেখছি সব উল্টো। কোথায় আমি সহ্য করছি বলে ধন্যবাদ দিবে তা না করে বকছ। আপনি আমার জনসম্মুখে হাসির পাত্রী বানিয়ে উপকার করেছেন। রূপকথা পা থামিয়ে তৃষানের দিকে তাকিয়ে বলল। তৃষানের স্মিত হেসে মেয়েটার মুখোমুখি দাঁড়ায়। বদনে থাকা পাতলা কার্ডিগানটা খুলতে খুলতে বলে, ওহো, হাসির পাত্রী হওয়া থেকে রক্ষা করছি। বলেই তৃষান নিজের কার্ডিগানটা রূপকথার কোমরে বাঁধতে লাগলো। রূপকথা হতভম্ব হয়ে দূরে সরে যেতে নিলে তৃষান গম্ভীর গলায় বলে, নড়াচড়া করো না। আরে উইন পিরিয়ড নাকি আজকেই হয়েছে জানতে না? তোমার ইউনিফর্মে দাগ লেগে আছে, এইটা পরে থাকো। রূপকথা চমকে উঠল তৃষানের কথায়। নতমস্তকে লাজে জড়সড় হয়ে দাঁড়িয়ে যায়। তৃষান স্মিত হাসলো মেয়েটার মিয়ে যাওয়া দেখে। মুহূর্তে কেমন যেন ঘেমে উঠেছে। সে অভয় জানিয়ে বলল, ভয় নেই, কেউ দেখেনি, লিক করেছে। রূপকথা উপর নিচ মাথা নাড়ালো। এক্সট্রা সাথে রাখুনি? এবারও রূপকথা না বোধক মাথা নাড়ল। তৃষান চারিদিকে অবলোকন করে বলল, এখানে 5 মিনিট বসো, আমি আসছি। এইখানেই থাকবে কিন্তু। বলেই তৃষান এক প্রকার ছুটে বেরিয়ে গেল ভবন থেকে। ফিরে এলো ঠিক 5 মিনিটের মধ্যে, হাতে একটা প্যাকেট। সেটা রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এরপর থেকে এক্সট্রা রাখবে। আর শুধু রাগ দেখিয়ে বেড়ালেই হয় না, চারদিকে একটু খেয়ালও দিতে হয়। বলেই সে গটগট করে চলে যায়। মাথা হেট করে দাঁড়িয়ে থাকা রূপকথা ফোঁস করে নিঃশ্বাস ফেলে দ্রুত ওয়াশরুমে গেল। প্যাকেটটা খুলতেই কাঙ্ক্ষিত জিনিসের সাথে 2টো ডার্ক চকলেট আর একটা কলা পেল। রূপকথা হতবিহ্বল হয়ে গেল। নির্দিষ্ট সময়ে তপবন কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। তানশানকে ড্রাইভারের সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রূপকথা দ্রুত পায়ে এসে গাড়ির কাছে আসলে তপবন বলল, সামনের সিটে বসো। রূপকথা মাথা নুইয়ে শুধায়, তানশান কোথায়? ড্রাইভার চাচার সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওর বিকেলে কোচিং আছে, দেরি হয়ে যাবে। বলে রূপকথা ফ্রন্ট সিটে বসে পড়ে। সে বসলে তপবনের দৃষ্টি আকর্ষণ করে রূপকথার কোলের উপর অগোছালোভাবে রাখা একটা পাতলা সোয়েটার। সে ভ্রু কুঁচকে শুধায়, এটা কার? রূপকথা অপ্রস্তুত হলো তপবনের কণ্ঠে। ভাবনায় পড়তে হলো তপবনকে কি বলবে আজকের ঘটনা। একটা ছেলে তাকে সাহায্য করেছে, এটা বললে যদি কিছু মনে করে। সে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইতস্তত কণ্ঠে বলল, তেমন কিছু নয়, আমায় বিপাকে পড়তে হয়েছিল আজ। তখন একটা ফ্রেন্ড তার সোয়েটার দিয়ে হেল্প করেছিল, দেওয়ার সুযোগ পাইনি। আগামীকাল দিয়ে দিব। কি বিপাকে পড়তে হয়েছিল? তুই আমায় ফোন করতে। তপবন চিন্তিত কণ্ঠে বলল, খুব ছোট বিষয়, আমার ক্লাস ফ্রেন্ডদের সাহায্য করার জন্য যথেষ্ট ছিল, চিন্তা করবেন না। তপবন মাথা নেড়ে সায় যায় নাই। 20 মিনিট বাদে গাড়ি থামে সিটি মেডিকেলের সামনে। ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করার জন্য রূপকথাকে নার্স নিয়ে যায়। তপবন রূপকথার ব্যাগ আর সেই সোয়েটার হাতে নিয়ে অপেক্ষা করছিল। তখন আনমনে সে সোয়েটার হাতে নেয়। এটা কোনো মেয়ের সোয়েটার তো নয়। সে মেলে ধরে কার্ডিগানটা। পুরুষালী বৃহৎ আকৃতির এই সাইজটা তপবনের ললাটে ভাঁজ সৃষ্টি করে। সে অলসতার সাথে পকেট থেকে ফোন বের করে তৃষানের আইডিতে ঢুকলো। সকালে তৃষানের বন্ধুদের সাথে ছাড়া এই ছবিটা অদেখা করলেও এখন এটি তার পূর্ণ মনোযোগ কেড়ে নেয়। সেম কার্ডিগানটা হাস্যোজ্জ্বল মুখে তৃষানের বদনে। এটা তৃষানের কার্ডিগান। তপবন ফোন বন্ধ করে ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মনে মনে এতটুকু আওড়ায়, রূপকথা, কোনো জরুরি কথা হলে সবার আগেই তাকেই বলতো।
এতটুকু তপবনের ললাট থেকে ভাঁজ দূর করে দেয়। টেস্ট করানো হয়ে গেলে আধা ঘন্টার মাঝে রিপোর্ট আসে। তপবন আর্জেন্ট বলেছিল আর অতিরিক্ত পে করেছিল। ডাক্তাররা তাকে ডাকলে তপবন একাই তার সাথে দেখা করে। ডাক্তার সুস্মিতা মৃদু হাসলো। তপবনকে দেখে তারা পূর্ব পরিচিত। সে পূর্বার ডাক্তার ছিল। ডাক্তার সুস্মিতা শুধায়, কিভাবে কি তপবন? তপবন জানে প্রশ্নের অর্থ। কৃত্রিম হেসে বলল, ভাগ্য। রিপোর্ট কি আসলো? সব নর্মাল। ডাক্তার সুস্মিতা একটা দীর্ঘশ্বাস ফেললো, মাথা নেড়ে বলল, না, একদম নর্মাল নয়। তোমার ধারণা ঠিক। রূপকথার পেট ব্যথা কিছুটা অস্বাভাবিক। যদি স্পষ্টভাবে বলি, তবে পূর্বার মতো তারও এমনই সমস্যা রয়েছে। তবে পূর্বার থেকে তার সমস্যাটা একটু কম গুরুতর। জরায়ুর মুখে খুবই ক্ষুদ্র সিস্ট রয়েছে। তবে চিন্তার কিছু নেই, এটা দীর্ঘদিনের, কিন্তু আকৃতি বদলায়নি এখনো পর্যন্ত। এর জন্যই মূলত ওর পেট ব্যথা একটু বেশিই হয়। নিয়মিত ওষুধের সান্নিধ্যে থাকলে ঠিক হয়ে যাবে। তপবনের মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। সেই পুরনো স্মৃতিগুলো কেন মাথাচাড়া দিয়ে উঠছে। পূর্বাকেও যখন সে প্রথম সন্দেহের বসে ডাক্তার দেখায়, তখন ডাক্তার এমনই ক্ষুদ্র এক সিস্টের কথা বলেছিল, যে ক্ষুদ্র সিস্টাই শেষ পর্যন্ত তার জীবনের ধ্বংসযজ্ঞ চালায়। কোনোভাবেই এই ক্ষুদ্র মাংসল পিণ্ডকে তপবন স্বাভাবিকভাবে নিতে পারল না। চিন্তায় ভারী দেহ মলিন হয়ে পড়ল। সুস্মিতা তাকে আশ্বস্ত করে বলল, চিন্তার কিছু নেই তপবন। আমি আশা করছি এটা নিয়মিত ওষুধের ওপর থাকলে ঠিক হয়ে যাবে। তবে বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে সাময়িক সেটা বাতিল করো। তুমি তো জানো, গর্ভকালীন অবস্থায় হরমোনের কারণে সিস্ট অতি দ্রুত বড় হয়ে যায়। তাই রূপকথার ওভারি পুরোপুরি সুস্থ হোক, তারপর ট্রাই করো। তপবন ধিমি কণ্ঠে বলল, আমার বাচ্চা নিয়ে কোনো গতিপথ নেই। এতে যদি কোনো রূপকথার ক্ষতি থাকে, তবে কোনোদিনই আমার বাচ্চার প্রয়োজন নেই। আমি ক্ষতি বলিনি ভাইজান। ও এখনো কনসেপ্ট করতে পারবে। জটিল কোনো বিষয় নয়। তবে বয়স আর সুস্থ একটা দেহ বিবেচনা করলে একটু দেরিতে প্ল্যান করো। তোমার বাবা হওয়ার তাগিদ না থাকলেও রূপকথার নিশ্চয়ই মা হওয়ার তাগিদ আছে। তপবন নীরব রইল। হ্যাঁ, সে কখনোই কারোর মাতৃত্ব নামক অনুভূতিকে তুচ্ছ করতে পারে না। কিন্তু এই যে সদ্যই কেউ তাদের বাবা ছেলের অভ্যাস হয়ে উঠেছে, তাকে হারাতে তারা পারবে না। আরও কিছু আলাপ আলোচনার পরে তপবন বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করতে থাকা রূপকথা উৎকণ্ঠা নিয়ে শুধায়, কি হয়েছে? তপবন ম্লান মুখে তাকায় তার দিকে। মৃদু হেসে তার মাথায় হাত রেখে বলল, কোনো সমস্যা নেই। দেখেছেন, আমি বলেছিলাম। রূপকথা চঞ্চল কণ্ঠে বলল। তপবন ম্লান হাসল। বরাবরই এরোজের সকাল হয় দুপুরে, আজও ব্যতিক্রম হলো না। এবং ঘুম ভাঙতেই অনুভব করলো সে বিগত রাতে জীবনের অন্যতম সুন্দর এক স্বপ্ন দেখেছে। হ্যাঁ, ক্ষণকালের ওই মুহূর্তটুকু এরোজ স্বপ্ন ভেবে উড়িয়ে দিল। মায়া রাখতে নেই যে কখন ওই উপরওয়ালার চোখ পড়ে বসে তার সুখের উপর। থমথমে ফোলা ফোলা মুখে নিচে নামতে নামতে দেখলো ঘরের সকলের খাবার শেষ প্রায়। বাচ্চারা স্বভাবতই যেখানে ভালোবাসা পায় সেখানেই বেশি আকৃষ্ট হয়। এরোজ সিঁড়ির গোড়ায় নামতে দুরন্ত নাইল উজ্জ্বল দৃষ্টি ফেলল তার পানে। চোখে মুখে চমৎকার হাসির উজ্জ্বলতা। সে তানসানের থেকে ছুটে গিয়ে দুই হাতে এরোজের বাম পা জড়িয়ে ধরল। আদুরে গলায় আবদার করে বলল, কোলে নাও। এরোজ শান্ত দৃষ্টি ফেলল হাঁটু সমান বাচ্চাটার দিকে। থমথমে মুখে দুই হাত বাড়িয়ে দিলে নাইল ঝাঁপ দিয়ে কোলে উঠে গেল। আর কোলে উঠে সদ্য তৈরি হওয়া এক বদভ্যাসের জোরে এরোজের গাল আঁকড়ে ধরে তার গালে নিজের ছোট মোলায়েম গাল ঘষতে লাগলো। নিজের কাজে নাইল নিজেই খিলখিলিয়ে হেসে উঠল। গুরুগম্ভীর এরোজ কপাল কুঁচকে দেখল দুষ্টু মেয়েটির কর্মকাণ্ড। গতকাল রাত থেকে এই কাণ্ড 3 বার করেছে। সে থমথমে মুখে শুধায়, এটা কি ছিল? নাইল দুষ্টু হাসি দিয়ে তার গজা গজা দাড়িগুলো দুহাতে ছুতে ছুতে বলল, তোমার দাড়িটা অনেক ছুলছুলি লাগে, আমার অনেক মজা লাগে। বলেই সে খিলখিলিয়ে হেসে উঠে আবার নিজের গাল ঘষে এরোজের দাড়িতে। এরোজ নিজেও স্মিত হেসে পা বাড়ায় খাবার টেবিলের দিকে। নাইল নিজ কর্ম করতে করতে গতকালকে অনুভূতি প্রকাশ করে বলল, আমার তোমার কাছে ঘুমোতে ভালো লেগেছে, খুব আরাম লেগেছে। তোমার ঘরে গন্ধও ছিল না। ছোট্ট একটা বাচ্চার ভীষণ ঠুনকো অনুভূতি তার, অথচ
অন্তঃস্থল পুলকিত অস্থির। গতকালই অনুভব করলো এই বুকটা যার জন্য বরাদ্দ করেছিল সেই ব্যতীত এই বুকটিতে কেউ প্রশান্তি দেওয়ার ক্ষমতা রাখে। এরোজের মনে ছোট্ট একটা আশা দানা বাঁধতে লাগলো। এরোজের মনে ছোট্ট এক আশা দানা বাঁধতে লাগলো। যতক্ষণ আছে ততক্ষণ এই ছোট্ট প্রাণটিকে যদি তার বুকে আগলে রাখতে পারে তবে যন্ত্রণা একটু কমবে। সে হাঁটতে হাঁটতে ক্ষীণ প্রলুব্ধ স্বরে বলল, তুমি যখন চাও ছোট পাপার কাছে ঘুমোতে পারো, আর কখনো ঘরে কোনো গন্ধ পাবে না, ঠিক আছে? নাইল পিটপিট করে তাকালো, হাসি মুখে বলল, সব সময় না, আমি তো আমার পাপার সাথে ঘুমোবো। মাম্মা বলেছে আজ আমি পাপা আর মাম্মার সাথে ঘুমোবো। এরোজ ক্ষীণ বলল। আও, নাইল তার গম্ভীর মুখশ্রী দেখে আদুরে গলায় বলল, তুমি মন খারাপ করো না, আমি তোমার কাছেও ঘুমোবো। তুমি ঘরে অনেক এয়ারপ্লেস দিও, তাহলে আর গন্ধ আসবে না, বুঝেছো? এরোজ স্মিত হেসে বলল। ওকে আম্মাজান। নাইল পুনরায় চঞ্চল কণ্ঠে বলল, তোমার মুখেও এয়ারফ্রেশ দিও, কিন্তু তোমার মুখ থেকেও গন্ধ পাই। এই পর্যায়ে এরোজকে নিয়ে যেতে দেখা গেল। ওগুলোর সাহায্যেই তো অন্তঃস্থলের উচ্চাটন দমিয়ে রাখে সে। তবু এই চমৎকার সত্তার সান্নিধ্য পাওয়ার লোভ সামলাতে না পেরে বলল, ঠিক আছে। এই তো গুড বয়। নাইল হাততালি দিয়ে চিৎকার করে উঠল। এরোজ নাইলকে নিয়ে ডাইনিং টেবিলের এক প্রান্তেই বসে। সোফায় বসা তকদির শিকদার কোনা চোখে ছোট ছেলেকে পর্যবেক্ষণ করছে। এসেছে পর থেকে এই বোধহয় একটু হাসি মুখে স্বাভাবিকভাবে দেখতে পেল। টেবিলের অপর প্রান্তে বসা তপবনের মুখের হাসি প্রগাঢ় হয় এরোজের কোলে নাইলকে নির্ভয়ে দেখে। অবশেষে তার মা চাচার ভালোবাসা অর্জন করে নিল। আজ রূপকথা আর তপবন সবার শেষে খেতে বসেছে। এরোজ বসতেই রূপকথা তড়িঘড়ি করে তাকে খাবার দিতে আসলে এরোজ চোখ তুলে তাকায়, মৃদু হেসে বলল, ভাইজানের ফেরি টেল যে, তোমার সাথে তো খুব একটা কথাই হলো না, কলেজে গিয়েছিলে? ভাইজানের ফেরি টেল শুনতেই তপবন সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। মেয়েটির নামটি অন্যরকম সুন্দর দেখে বলেছিল এরোজকে, অথচ এই ছেলে কেমন সকলের সামনে বলে দিল। রূপকথা কোনা চোখে ফেরি টেলের আবিষ্কারককে একবার দেখে নিল, মৃদু হেসে বলল, জি ভাইজান। নায়েলকে এক পায়ের উপর বসিয়ে নেয় এরোজ। রূপকথার থেকে ভাতের বোলটা নিয়ে বলল, তুমি বসো, আমি নিচ্ছি। না না, সমস্যা নেই ভাইজান, আমি দিচ্ছি। রূপকথার ব্যস্ত কণ্ঠ শুনল না এরোজ। তুমি খেতে বসো। এরোজ নিজে থেকেই খাবার নিতে লাগলো। তপবন ইশারায় মেয়েটিকে বসতে বলল। অসহনীয় পেট ব্যথা সহ্য করে রূপকথা তাদের সাথে খেতে বসে। শরীর ভালো না থাকলেও সংসারে টানা পোড়ানে ঘরের পুত্রবধূদের অসুস্থতা ভুলে যেতে হয়। সন্ধ্যা 7টা, মৌনতা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। রূপকথা তানসান আর নাইলে স্যান্ডউইচ বানাচ্ছে, আর জবা সকলের জন্য সিঙ্গারা ভাজছে। মৌনতাকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকতে দেখে রূপকথা মৃদু হাসলো। প্রতি সন্ধ্যায় দুই যা মিলে নাস্তা বানায়, তবে আজ আর তা হলো না। ইমরোজ যতক্ষণ বাড়িতে থাকে তার পাশে ততক্ষণ থাকতে হয়। মৌনতা অনুতপ্ততা নিয়ে বলল, দুঃখিত কথা, তোমার ভাইজানের পাশে বসতে বসতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। তোমার অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই না? রূপকথা মৃদু হেসে বলল, সব তো ওনারাই করছেন ভাবি, আমি তো শুধু তানসান আর নাইলের স্যান্ডউইচ বানাচ্ছি। আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? তারপরও আমি বড় হয়েও যদি পড়ে পড়ে ঘুমাই তা কেমন দেখায়? দাও, আমি বানাই, তুমি এখন বসো। মৌনতা রূপকথার হাত থেকে স্প্যাচুলাটা নিতে নিতে বলল। রূপকথা মৃদু হকচকালো অত্যাধিক পরিমাণে উষ্ণ হাতের স্পর্শে। সে সরব মৌনতার কপালে হাত দিল। অত্যাধিক তাপমাত্রা অনুভব হতে সে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, ভাবি আপনার তো প্রচুর জ্বর উঠেছে। মৌনতা ম্লান হাসলো, বলল, এর জন্যই তো বেহুশের মতো ঘুমাচ্ছিলাম। তুমি চিন্তা করো না, আমার এমন সংক্রমণ লেগেই থাকে। রূপকথা শুনল না মৌনতার কথা। সে স্প্যাচুলাটা নিজের হাতে নিয়ে বলল, ভাবি আপনি যান, ঘুমিয়ে থাকুন। এই দুটো স্যান্ডউইচ বানাতে আমার কোনো কষ্ট হয় না। এগুলো এগুলো আমার দায়িত্ব। মৌনতা কথা বাড়ালো না। ইতিমধ্যে শরীর ভেঙে আসছে। আচমকা চোখের সামনে কেমন ধোঁয়াশা হয়ে আসতে সে কিচেন ক্যাবিনেটে আঁকড়ে নুয়ে পড়ল। সকলেই হকচকায়। রূপকথা সাথে সাথে আঁকড়ে ধরল মৌনতাকে। ভাবি ভাবি খারাপ লাগছে? রূপকথা তাকে জড়িয়ে ধরে তড়িঘড়ি করে শুধায়। মাঝেদার জবাও ছুটে এসে আঁকড়ে ধরে মৌনতাকে চেয়ার টেনে তাতে বসায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায় মৌনতা। কোনো রকম একটু ভালো লাগতে জবাকে বলল, আমায় একটু রুমে দিয়াই জবা। জবা আর রূপকথা মৌনতাকে ধরে ঘরে নিয়ে যায়। জবা মৌনতাকে তাদের ঘরে নিতে গেলে মৌনতা বাধা দেয়। দুর্বল কণ্ঠে বলল, ইমরোজ ঘুমাচ্ছে, সে বিরক্ত হবে ঘুমে বিঘ্ন ঘটলে।
তোমরা রোজের ঘরে চলো। জবা কপাল কুঁচকে তাকায় মৌনতার দিকে, রাগ ঝেড়ে বলল, এ কেমন কথা ভাবিজান? বউ অসুস্থ, হে বিরক্ত হইব কেন? সারাদিন মৌনতা ঘরে আইসো করার সময় তো বিরক্ত লাগে না? মৌনতা বিরক্তি নিয়ে তাকায় জবার দিকে। রূপকথা জবাকে থামিয়ে বলল, থাক আপা, আপনি কথা বাড়িয়েন না। ভাবিকে আপুর রুমে নিয়ে যাই, চলেন। আরে বড় ভাবিজান, আপনি বোঝেন না, এই মাইজা ভাবিজান একদম অতিরিক্ত করে। সবার জন্য চিন্তা করতে করতে নিজের দিকে এক রত্তিও খেয়াল নেয় না। নয়তো দেখেন বয়স কতই হইছে, এর মধ্যে পা যায়, মাজা যায়, মাথা যায়। জবা বিলাপ করতে করতে এগিয়ে চলে। অসুস্থতার মাঝেও মৌনতা হেসে ফেলল জবার কথায়। মেয়েটা তার জন্য খুব চিন্তা করে সবসময়, তার ভালো খারাপ সব দিকের খেয়াল রাখে। বিয়ের সময় থেকে জবা তার সাথে রয়েছে। মৌনতাকে রোজের ঘরে শুইয়ে দেয় তারা। রোজ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মৌনতাকে শুয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হলো মনোবু? সকাল থেকে তুমি কেমন যেন করছো? ওই সময় ছোটাছুটি করেছিলে, এখন আবার শুয়ে আছো, কাহিনী কি? বলতে বলতে রোজ মৌনতার পাশে বসে তার হাত ধরে। অত্যাধিক পরিমাণে তাপমাত্রা অনুভব হতে তার বুঝতে বাকি রইল না মৌনতার জ্বর এসেছে। এমন বারবার অসুখে পড়তে দেখছে সে বিগত দিনগুলোতে। সে বিরক্ত হয়ে বলল, তোমার নিজের প্রতি অনেক অনীহা মনোবু। নিজের দিকে একবার তাকিয়েছো, গালে চাপা লেগে গিয়েছে। এখন তো ভাইজান এসেছে ডাক্তারের কাছে, যাও, নয়তো আমিই নিয়ে যাই। তোমার আর কোনো কথা আমি শুনবো না। তুমি এমন অসুস্থ দেখতে আমার ভালো লাগে না। আমার ঝগড়া করতে অসুবিধে হয় তুমি অসুস্থ থাকলে। বদ্ধ নেত্রে মৌনতা ফিক করে হেসে উঠল। রোজও হাসলো। মৌনতা বদ্ধ নেত্রেই বলল, তোমার ভাইজান নিয়ে যাবে, চিন্তা করো না। গেলেই হলো, খেয়েছো ওষুধ খেতে হবে। তন্মধ্যেই নায়েলকে কোলে নিয়ে রূপকথা ঢুকলো। এক হাতে তার খাবারের প্লেট। আমি খাবার এনেছি আপু, খাইয়ে ওষুধ খাইয়ে দাও। রোজ তাকে গিয়ে সাহায্য করলো। পুরো বাড়ি চড়িয়ে বেড়ানো নায়েল সন্ধ্যা হলে রূপকথার কাছে জব্দ হয় পড়াশোনার জন্য। স্যান্ডউইচ সহ নায়েলকে নিয়ে রূপকথা ঢোকে। এটা খাইয়ে পড়তে বসাবে। শুয়ে থাকা মাকে দেখে নায়েল ডেকে উঠল। মাম্মা। নায়েলের ডাকে মৌনতা চকিতে চোখ খুলল। শারীরিক অসুস্থতা ইমরোজের ঘরে থাকায় সকাল থেকে খুব একটা সময় দিতে পারেনি মেয়েটিকে। সে জ্বরে কাবু দেহ টেনে তুলে দ্রুত উঠে বসে। নায়েলকে কাছে ডেকে বলল, মাম্মার কাছে এসো। নায়েল গুটি গুটি কদমে বিছানায় উঠে গিয়ে মায়ের কোলে বসে পড়ল। মৌনতা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় শুধায়, এতক্ষণ দুষ্টু করেছো ভাইজানের সাথে? নায়েল নাবোধক মাথা নেড়ে বলল, দাদা ভাইয়ের সাথে ঘুমোতে গিয়েছিলাম। দাদা ভাই নামাজ পড়তে যাননি? গিয়েছে আমায় নিয়ে। মৌনতা বড় বড় নেত্রে চেয়ে বলল, তুমি মসজিদে গিয়েছো? হুম। কেন? নামাজের সময় ওখানে মেয়েরা যায়? আমি তো বাবু, আমি কি মেয়ে? নায়েলের কথায় রোজ জবা আর রূপকথা ফিক করে হেসে উঠল। রোজ হাসতে হাসতে বলল, বুড়ি রে, তুমি এতদিন পর এ কি বললে? তুমি হলে মেয়ে বাবু? মেয়ে বাবু। তুমি মেয়ে বাবু। মৌনতা মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, পুনরায় শুধায়, আজ তুমি ছোট পাপ্পার সাথে ঘুমিয়েছো? হুম। নায়েল মায়ের বুকের সাথে লেগে বসে বলল, ভালো লেগেছে তার কাছে ঘুমাতে? বকা দেয়নি? খুব ভালো লেগেছে। নায়েল হাসি মুখে বলল, পরপরই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জানো, আমার অনেকগুলো গিফট দিয়েছে। 3টা চকলেট দিয়েছে আর রাতে আমায় খাইয়েও দিয়েছে চকস আর ড্রাই ফ্রুট। আর ছোট পাপার ঘরে কোনো পচা গন্ধ ছিল না। ছোট পাপা ডার্টি বয় নয়। নায়েলের কথায় রোজ সহ সকলে হেসে ওঠে। মৌনতা মেয়েকে বুকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র আদর করে দেয়। ক্ষমা চেয়ে বলে, গতকালের জন্য সরি মা, তুমি কষ্ট পেয়েছিলে তাই না? পাপা গতকাল রেগেছিল তাই একটু বকা দিয়েছে। তুমি রাগ করে থেকো না, আজ আমরা একসাথে ঘুমাবো, ঠিক আছে? ঠিক আছে। নায়েলের আনন্দিত কণ্ঠ। নায়েল খুশি হয়ে গেল এবং ভুলে গেল গতকালের বাবার করা আচরণ। রূপকথা আর রোজ মৌনতাকে যতটুকু পারল যত্ন করলো। তবুও যে মানুষটার সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন ছিল সেটি যেন মেয়েটির জন্য স্বপ্ন তুলল। মৌনতা উদাসীন হয়। অন্তঃস্থলে বলে বেড়ায়, লোকটার একটু যত্ন ভালোবাসা পেলে শত অসুস্থতাও তাকে কাবু করতে পারবে না। তানশানের শরীর 2 দিন যাবৎ একটু বেশি উত্তপ্ত থাকে।
তপবন আজও ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে নিল। কমফোর্টারের আড়ালে ড্রিম লাইটের আলোয় বক্ষ মাঝে লেপ্টে থাকা ছেলেটিকে এক পলক দেখে তপবন ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। বিগত বছরগুলোর অভিজ্ঞতা স্মরণ করে বলল, পাপা প্রায় 1 সপ্তাহের মতো থাকবো না তানশান, নিজের খেয়াল রাখবে। তোমার শরীরের অবস্থা তো ভালো লাগছে না আমার, কিন্তু পাপার জরুরি যশোরে যেতে হবে। তানশান বদ্ধ নেত্রে বলল। নো প্রবলেম পাপা, তুমি যাও, আমার জ্বর আসবে না। তপবনের মুখ পান্তুর। বাধ্যতামূলক যেতেই হবে, তাই তার কাছে উপায়ও নেই। কিন্তু মাবিহীন নিজের ছোট এই অংশটিকে দেখতে সবচেয়ে অসহায় লাগে যখন সে অসুস্থ থাকে। আর যদি সেই সময়টাতে বাবাও না থাকে। তপবন অস্থির নিঃশ্বাস ফেলল। জটিল সম্পর্ক, পরিবার, পরিজন, ব্যবসা সবটা গুছিয়ে উঠতে উঠতে হঠাৎ মনে হচ্ছে কোথায় তার অগোচরে কোনো চিৎ ধরছে। কেন অন্তঃস্থল এমন অস্থির হয়ে পড়ছে? পূর্বার মতো রূপকথার অসুস্থতা যদি কখনো প্রকট রূপে ধারণ করে। অন্যদিকে আজ এতগুলো বছরে ইমরোজের বদলে যাওয়া আচরণ হঠাৎ করেই তার দৃষ্টি আকর্ষণ করছে। মৌনতাকেও আগের মতো প্রাণবন্ত দেখা যায় না। তবে কি সে ভাইদের স্পেস দিতে গিয়ে ভুল করছে? ভাবলো যশোর থেকে এসে মৌনতার সাথে খোলামেলা কথা বলবে। সে ছেলের মানিব্যাগে 3000 টাকা রেখে বলল, পাপা যথেষ্ট টাকা দিয়ে রেখেছি আব্বু, যেখানে প্রয়োজন হয় খরচ করবে। স্কুল থেকে মিমিকে নিয়ে দেবরা কাকার সাথে সোজা বাড়িতে আসবে। এদিকে ওদিকে কোনো রেস্টুরেন্ট কিংবা শপিং সেন্টারে ঢুকবে না। যা লাগবে দাদুভাই কিংবা ছোট পাপা কিংবা মেজো পাপাকে বললেই হবে। তানশান নীরবে মাথা নাড়ল। সে তো পরিকল্পনা করেছিল বাবা গেলে প্রতিদিন রুবার্স ক্যাফেতে যাবে। নিজের পরিকল্পনা ব্যর্থ মনে হতে সে হতাশার নিঃশ্বাস ফেলে। বাবা কেন তার আগাগোড়া বুঝে যায়। তপবন তার মাথায় হাত বুলাতে বুলাতে আবারও বলল, যেহেতু পাপা থাকবে না তাই কোর্সিং শেষ করে পার্কে যাওয়ার প্রয়োজন নেই। এদিন বাসায় চলে আসবে, আসবে তো? জি পাপা। তপবন মৃদু হাসল, বলল, পাপাকে যেন দুশ্চিন্তা করতে না হয় তানশান। হবে না। ওকে, তবে ঘুমাও। আমি তোমার মিমিকে পড়াতে বসাবো, আর তাকে যে পড়াগুলো দিয়ে যাব তা তুমি নিজ দায়িত্বে কমপ্লিট করবে। সে কিন্তু কলেজের কথা বলে পড়াশোনায় ফাঁকি দিবে, বুঝছো? ওকে, আমিও দেখে নিব তাকে। তানশানের চঞ্চল কণ্ঠে তপবন হেসে ফেলল। ইদানিং এই দুজনের সম্পর্কে কোটাকুটির হয়ে উঠছে। একে অপরকে সাহায্য করতে পারলে খুব খুশি হয়। সে ছেলেকে সব বুঝিয়ে শুনিয়ে ঘর থেকে বের হয়। রাত তখন 12টা বেজে 10 মিনিট। কলম হাতে রূপকথা নিগুড় দৃষ্টিতে তাকিয়েছে ঘুমন্ত তপবনের দিকে, যে কিনা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। তাকে পড়াতে পড়াতে ঘুম পেরেছে। টিচার ফাঁকিবাজ ভাবতেই রূপকথা গা দুলিয়ে হেসে উঠল। যেহেতু সংসারে টানাপোড়েনে সে পড়া খুব কম সময় পায়, তাই তপবন প্রতিদিন তানশানকে পড়িয়ে রাত করে তাকে পড়ায়। লোকটার দিকে কখনো তেমন পূর্ণ দৃষ্টিতে তাকানো হয় না, চোখে চোখ রাখার সাহস হয় না। সুযোগ পেতেই রূপকথা খুঁটে খুঁটে দেখতে লাগলো। ফর্সা মুখ, কালো কুচকুচে দাড়ির মাঝে 2-1টা সাদা দাড়ি। অত্যাধিক ফর্সা মানুষটা, এত ফর্সা মানুষ তার ভালো লাগে না। কিন্তু ওই লোকটা দেখতে খারাপ না, বরং অস্বাভাবিক সুন্দর। তেমনি মনোযোগ সহকারে দেখতে দেখতে হঠাৎ করে ধূসর বর্ণের দৃষ্টিদ্বয়ের সাথে দৃষ্টি মেলে গেল। রূপকথা হকচকে মৃদু চিৎকার করে উঠল। হঠাৎ তপবন চোখ মেলে তাকাতে নিজের বোকা মতো সে নিজেই হতবুদ্ধি বুকে থুতু ছুড়ল। তপবন কপাল কুচকে দেখে সে বিরক্তিকর কাজ। গম্ভীর গলায় শুধায়, কি করছিলে? কই কিছু না তো। মুখের উপর ডাহা মিথ্যা কথা বলে দেয় রূপকথা। তপবন গাম্ভীর্যতা আঁকড়ে বলে, ও আচ্ছা। রূপকথা আবারও লিখতে শুরু করে। তপবন দৃষ্টি চুরি করা মেয়েটিকে দেখতে দেখতেই হঠাৎ করে জিজ্ঞাসা করে, বলো তো আমার মুখে কয়টা তিল রয়েছে? রূপকথা চোখ তুলে তাকায়, চটপটে কণ্ঠে জবাবে বলল, 3টা, 2টা কালো তিল আর একটা লাল তিল। সহসা রূপকথা থমকালো পুনরায় নিজের বোকামিতে। তপবন ঠোঁটে ঠোঁট চেপে 2 আঙ্গুল ভাঁজ করে তার নাকলসের মাঝে মেয়েটির নাক চেপে ধরল। রূপকথা মৃদু আর্তনাদ করে উঠল ব্যথাদায়ক সেই স্পর্শে। তপবন মৃদু রাগান্বিত স্বরে বলল, পড়া কি আমার মুখের উপর লেখা? নাকটা ছেড়ে দিতেই মেয়েটার নাক লাল হয়ে উঠল। রূপকথা অভিমানী চোখে তাকায় লোকটার দিকে। তপবন গম্ভীর গলায় বলল, রাত 12টার সময় ফাঁকিবাজি করলে এমন শাস্তি পাবে, তাড়াতাড়ি এটা শেষ করো, আরও পড়া আছে। আর যেই পড়াগুলো দিয়েছি তার সব এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে রাখবে। তানশানকেও বলে রেখেছি খেয়াল রাখতে। আমি এসে পরীক্ষা নেব কিন্তু। রূপকথা থমথমে মুখে মাথা নেড়ে পুনরায় লিখতে শুরু করে। তপবন তাকে পড়তে দিয়ে নিজে কিছু ডকুমেন্ট চেক করতে লাগলো। আগামীকাল সাথে করে নিয়ে যাবে এগুলো। কাজ করতে করতেই শুধায়, ওষুধ খেয়েছিলে? হুম রূপকথা লিখতে লিখতে জবাব দেয়, পেট ব্যথা কমেছে? হুম হট ব্যাগ নিয়ে রাখবে সবসময়, আর কখনো বন্ধ দিবে না ওষুধ।
তপবনের কথায় রূপকথা নীরবে মাথা নাড়ল। তপবন মেয়েটিকে এক পলক দেখে পকেট থেকে 5,000 টাকা বের করে এগিয়ে দেয়। রূপকথা চোখ তুলে তাকালে তপবন বলল, এটা রাখো, 1 সপ্তাহ থাকবো না, নিজের খেয়াল রাখবে। কলেজে যাবে আর তানশানকে সাথে নিয়ে ফিরে আসবে। আবার চেষ্টা করবে কোথাও না যাওয়ার, আর ঝামেলা এড়িয়ে চলবে, কেমন? রূপকথা মাথা নেড়ে সায় জানায়। টাকাগুলো দেখে বলল, এত টাকা আমার প্রয়োজন নেই, আগেরও অনেক টাকা আছে। রেখে দাও, রাস্তাঘাটে চলে নিজের কাছে সবসময় পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হয়। রূপকথা নীরবে রেখে দিল। তপবন কিয়ৎকাল বাদ পুনরায় বলল, তানশানের দিকে একটু খেয়াল রেখো, ওর শরীরটা খারাপ করার আশঙ্কা রয়েছে। কি করে বুঝলেন? রূপকথার উৎসুক কণ্ঠ। তপবন মিহিস্বরে বলল, ও জ্বর আসার আগে এমন গা ব্যথা, মাথা ব্যথা, গা গরম গরম থাকে। ও, তবে এমন হলেই আমি বুঝে যাব ওর জ্বর আসবে। রূপকথার আগ্রহী কণ্ঠে তপবন চোখ তুলে তাকায়, মৃদু হেসে মাথা নাড়ে বলল, একদম নিশ্চিত না থাকলেও সতর্ক থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আমি সতর্ক থাকবো। জ্বর আসলে ওষুধ খেয়ে তাড়িয়ে দিব। রূপকথার বাচ্চামো ভরা কণ্ঠে তপবন স্মিত হেসে বলল, তানশানের জ্বর আসলে ওর যেভাবেই হোক পাপাকে কাছে চাই, নয়তো অসুস্থতা ভালো হয় না। ছোটবেলায় এমন একবার জ্বর হয়েছিল, আমি কানাডায় ছিলাম 1 সপ্তাহের জন্য। তখন 1 সপ্তাহ জ্বর ভালো হয়নি, আমি এসে গিয়ে তারপর সুস্থ হয়ে গেছে। স্বাভাবিক, তখন ওকে আগলে রাখার জন্য আপনি ব্যতীত কেউ ছিল না, কিন্তু এখন আছে, আমি দেখে নিব। রূপকথার চঞ্চল আত্মবিশ্বাসী কণ্ঠে তপবন মুগ্ধ হয়, বলল, এই জন্যই তো তোমায় বললাম। কথোপকথনের শেষে দুজন ফের মগ্ন হয় নিজেদের কাজে। রূপকথা লেখা শেষ করে তপবনের কাছে খাতা এগিয়ে দিল। তপবন সেগুলো দেখতে দেখতে বলল, ফিজিক্স সাপ্লিমেন্ট বের করো। রূপকথা সাপ্লিমেন্টের বের করলো না, বরং জোহরি চোখে চেয়ে রইল তপবনের মুখ পানে। মেয়েটির কোনো নড়চড় না দেখে তপবন মুখ তুলে কলম মুখে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মেয়েটিকে দেখে কপাল কুঁচকে শুধায়। কি ওভাবে চেয়ে আছো কেন? রূপকথা ভীষণ গুরুগম্ভীর মুখে তাকিয়ে বলল, আপনি যশোর যাচ্ছেন কাল? ও, রূপকথার চোখ সরু হয়ে আসে। ঠিক পুলিশ যেমন চোরকে জিজ্ঞাসাবাদ করে তেমন করে সন্দিগ্ধ কণ্ঠে শুধায়। 1 সপ্তাহের জন্য? তপবন মুখ বিকৃত করে নেয়। মেয়েটার এহেন পুলিশের মতো গুরুতর ভাবে জিজ্ঞাসা করায়। গা ছাড়া ভাবে বলে, ও কেন? রূপকথা জবাব দেয় না। দাঁত দিয়ে কলম কামড়াতে কামড়াতে এই সরু চোখে দেখতে থাকে লোকটিকে। তপবন অতিষ্ঠ হয়ে বলল, কি সমস্যা? রূপকথা ভ্রু নাচিয়ে শুধালো, আপনি কি আমার কাছে মিথ্যে কথা বলছেন? হ্যাঁ। তপবন সরব চোখ মুখ কুচকে নিল। আমি তোমার কাছে কি মিথ্যা কথা বলবো? রূপকথা থমথমে মুখে বলল, আমি ছোট হলেও অনেক কিছু বুঝি, কিন্তু এহেন কথায় তপবন ভ্রু টান টান করে শুধায়। ও তাই নাকি? তা কি বুঝেছেন মুরব্বি? রূপকথা বাঁকা চোখে চেয়ে বলল, আপনি কি বাইরে কোথাও ইটিস পিটিস করেন? সহসা রূপকথার মাথা বরাবর একটা ব্যথাহীন চাপড় পড়ল। রূপকথা কুকিয়ে উঠে মাথায় হাত দিল, রেগে বলল, আহ, মারলেন কেন? তপবন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়, ধমকে উঠে বলে, এইসব উল্টোপাল্টা কথা শিখেছেন কোথা থেকে? ইসরে পাকা মেয়ে। শেষ পর্যন্ত কিনা এই বয়সে এসে স্ত্রীর সন্দেহের তোপে পড়তে হলো। রূপকথা মাথা ঘষতে ঘষতে মিয়ে গেল। তপবনের এমন ক্রুদ্ধ দৃষ্টি দেখে ভয়ে চেয়ার ঘষে তপবনের হাতের নাগাল থেকে দূরে সরে গেল। মিনমিনে স্বরে বলল, এমন করে তো অনেক মানুষ যারা ঘর সংসারের প্রতি উদাসীন থাকে তারা বাইরে ইটিস পিটিস করে। তপবন দাঁতে দাঁত চেপে তাকায় দূরে সরে যাওয়া মেয়েটির দিকে। হাত বাড়িয়ে পুনরায় চেয়ার টেনে মেয়েটিকে কাছে এনে কঠোর গলায় শুধায়, এইসব বাজে কথা কি বলেছে? নিশ্চিত তোমার ওই বিবাহিত বিগড়িয়ে যাওয়া বান্ধবীরা, তাই না? রূপকথা চেয়ারে সেটে গিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, আরে এমন করে তো, আমার ওই ফ্রেন্ডের সামনে এক বন্ধু এমন করেছে। তো আমাকে নিয়ে তোমার এমন কেমন মনে হলো? তপবনের শানিত কণ্ঠে রূপকথা কোনা চোখে চেয়ে বলল, এমনি। এমনি বললে তো শুনবো না আমি। এমন উল্টোপাল্টা এলিগেশন লাগানোর যৌক্তিকত কারণ বলতে হবে আমাকে। রূপকথা এবার মৃদু রাগান্বিত স্বরে বলল, আপনিও তো ঘর সংসারের প্রতি উদাসীন। কোন দিক থেকে উদাসীন? সব দিক। রূপকথার চটপটে কণ্ঠ। হ্যাঁ, সেই দিকগুলো বলো। আমি কি বাজার করি না? স্ত্রী সন্তানের খেয়াল রাখি না? রোজ সকাল দুপুর স্কুল কলেজে দিয়ে আসি না? পরিবারের সকলের খোঁজখবর নেই না? তোমাদের পড়াই না?
রূপকথা এবার দ্বন্দ্বে হেরে যেতে লাগলো। লোকটার সব করে কিন্তু স্ত্রীকে ভালোবাসে না, এটা মুখ ফুটে আর বলতে পারল না। তপবন চোয়াল শক্ত করে তাকায় মিয়ে যাওয়া মেয়েটার দিকে। এরপরেও সে ঘর সংসারের প্রতি উদাসীন। এসব গুজব ছড়িয়ে তার সুখের সংসারে আগুন লাগানোর কোনো মানে হয়? তার ছোট অবুঝ বউটার মাথা বিগড়ে দিচ্ছে যে। সে এবার পাশ থেকে স্টিলের স্কেলটা তুলে নিল, শাসিয়ে বলল, এরপর থেকে যদি শুনি তুমি ওই বান্ধবীদের সাথে মিশেছো, তবে এটা দিয়ে আরও 2টা খাবে। রূপকথা অভিমানী দৃষ্টিতে তাকায় কঠোর স্বামীর পানে, অতঃপর চুপটি করে বসে রইল চেয়ারে। এসব কথা তাকে নমি আর নুরি বলেছে। শুনেছে যেই পুরুষের ঘরের স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে না, সে নাকি বাইরে আকৃষ্ট। বুক জুড়ে কেমন বিষণ্ণতা অনুভব হলো সদ্য আবেগের হাওয়া লাগা অবুঝ মেয়েটির। তপবন মুখ ফুলানো স্ত্রীকে দেখে উপেক্ষা করলো। জীবনের এই স্বর্ণালী মুহূর্তটিকে সে কোনোভাবে চায় না। রূপকথা স্বামী সংসারের মার পেঁচে নিজের গন্তব্য হারিয়ে ফেলুক, মুখ থুবড়ে পড়ুক ঠুনকো কিছু আবেগের কাছে, যেখানে রূপকথা একটু একটু করে নিজের জটিল জীবন সহজ করে তুলছে। সেখানে মৌনতা ক্রমশই হারিয়ে যাচ্ছে একটা জটিল সম্পর্কের মার প্যাচে। সে যেন জীবনের সেই বিদঘুটে অধ্যায়টিতেই থমকে আছে, যেখানে মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা ছড়াছড়ি, কিন্তু উপশম করার মতো কেউ নেই। মৌনতা আজও পারেনি নিজের মাতৃত্বকে আঘাত পাওয়া থেকে রক্ষা করতে। আজও স্বামীর কামনার শিকার হতে হয়েছে তাকে। আর ছোট্ট মেয়েটিকে মা বাবাহীনা অন্যত্র ঘুমাতে হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ঘরটির ঠাঁই ভেদ করে একদৃষ্টিতে তাকিয়ে আছে মৌনতা। মুখশ্রী তার নিষ্প্রাণ নিঃশ্বাস যন্ত্রণায় কাতর। অনেকবার বলেছিল আজ তার জ্বর, কিন্তু কাজ হয়নি। চোখের কার্নিশ বেয়ে অনর্গল গড়িয়ে পড়তে থাকা অশ্রু সেই অন্ধকারে মিলিয়ে গেল। আজ মৌনতাকে ভাবাচ্ছে নিজের পরিণতির বিষয়ে। তার জন্য কঠিন হলেও তাকে ভাবতে হচ্ছে, যার ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য এত আত্মত্যাগ, তাকেই যদি কষ্ট পেতে হয় তবে কী লাভ এত আত্মত্যাগের? আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বুকের উপর ঘুমিয়ে থাকে ইমরোজের মাথায় কম্পিত রুগ্ন হাত রাখে মৌনতা। কণ্ঠনালী আটকে আসে কষ্টে, তবু অভিযোগ করতে ইচ্ছে হয়। আমার সুখ দুঃখের চিরসাথী হতে হবে না, অন্তত একটু নাইলের পাপা হয়ে থাকুন না ইমরোজ। প্রায় বছর দুয়েক নিয়মিত মাদকের সান্নিধ্যে থাকা মানুষটা যখন পুরো দিনে এক ফোঁটা নেশাদ্রব্য ছুঁয়ে না দেখে, তখন তার অবস্থা কতটা বেগতিক হয়। এলোমেলো রুক্ষ চুল, অস্থির চঞ্চল দৃষ্টি, লালচে চোখের আভা, ঘন ঘন নিঃশ্বাসের শব্দে কামরাটির পরিবেশ কেমন থমথমে। ঘেমে নিয়ে একাকার দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। দেহটা যেন হঠাৎ নিজের সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছে। বিছানার পাশ ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা এরোজ এক হাতে অনবরত একটা স্ট্রেস বল সংকুচিত প্রসারিত করে যাচ্ছে, অন্য হাতে একটা চকলেট যেটা উদ্ভ্রান্তের ন্যায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করছে সে। পুরোটা দিনে মদ কেন, একটা সিগারেটও ছুঁয়ে দেখেনি, এটা তারই প্রতিক্রিয়া। রাত তখন 12:30 প্রায়। তবুও সে অপেক্ষা করছে নায়েল আসবে, হয়তো এসে ঘরে সিগারেটের গন্ধ পেলে সে চলে যাবে। এই বয়সে এখন পর্যন্ত একটা সিগারেট ছয়নি। বারবার আর চোখে তাকাচ্ছে টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেটটার দিকে। নিজের উপর যথাসাধ্য জোর জবস্তি করে ক্ষণকাল সেভাবেই কাটায় এরোজ। ঘেমে ওঠা অঙ্গ প্রত্যঙ্গ বারংবার ছুটে যাচ্ছে ক্ষতিকর জিনিসগুলোর দিকে। একটা সময় আর পারে না এরোজ। স্ট্রেস বলটা ছুঁড়ে মেরে উঠতে যায়, ঠিক তখনই ছুটতে ছুটতে এসে ছোট্ট একটা দেহ আছড়ে পড়ে তার বুকে। এরোজ থমকায়। আছড়ে পড়া ছোট্ট দেহটি তৎক্ষণাৎ এক হাতে জড়িয়ে নিয়ে তাকায় ঘাড়ে মুখ গুজে হেঁচকি তুলে কান্নারত বাচ্চা মেয়েটির দিকে। এরোজের থমকানো মুখটিতে হাসি ফুটে উঠল। সেই ছোট্ট দেহটিকে শক্ত করে দুহাতে জড়িয়ে নেয়, উদ্গ্রীব কণ্ঠে শুধায়, নাইল এসেছ? ছোট বাবার কাছে ঘুমোবে? নাইল হেঁচকি তুলতে তুলতে হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, এখন থেকে আমি তোমার কাছে ঘুমোবো, আর কালোর কাছে ঘুমোবো না। সবাই পচা, মাম্মাও পচা, পাপাও পচা, আমাকে আজও ঘুমোতে নেয়নি তাদের সাথে। বলেই নাইল ফুপিয়ে কেঁদে উঠল। এরোজের চোখে মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। উদ্ভ্রান্তের ন্যায় মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমোবে, আমার কাছেই ঘুমোবে, আর কারো কাছে ঘুমানোর দরকার নেই। ছোট পাপার ঘর থেকে আর কখনো গন্ধ আসবে না মা। আমি অনেকগুলো চকলেটও দিব তোমায়, ঠিক আছে? নাইল ঘাট থেকে মুখ তুলে তাকায় এরোজের দিকে। কান্নারত চোখ, ঠোঁটের কোণে প্রাণোচ্ছল হাসি নিয়ে আনন্দিত কণ্ঠে শুধায়, সত্যি বলছো? সত্যি, 3 সত্যি মা। আমায় অনেকগুলো চকলেটও দেবে? নাইলের প্রশ্নে এরোজ তড়িৎ নিজের পাশের ছোট্ট ড্রয়ারটা খুলে 4-5টা চকলেট বের করে নাইলের কোলের উপর দিয়ে বলল, এই নাও চকলেট, এগুলো সব তোমার। নাইল কান্না ছেড়ে লুফে নিল চকলেটগুলো। মুহূর্তে কান্নার কারণ ভুলে সে চকলেটে মেতে উঠল। একগাল হেসে বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল, ছোট বাবা, তুমি তো গুড বয়, তবে মাম্মা তোমার ব্যাড বয় কেন বলে? এরোজ ম্লান হেসে পাল্টা প্রশ্ন করে, তোমার মাম্মা আমায় ব্যাড বয় বলে?
নাইল চকলেট ছিটতে ছিটতে বলে। কারণ ছোট পাপা ব্যাড কাজ করি তাই ব্যাড বয় বলে। এরোজ ম্লান হেসে বলল। সহসা নাইল বিরোধিতা করে বলে, না, তুমি ব্যাড কাজ করো না, তুমি গুড কাজ করো। তুমি গুড বয়। মাম্মা পচা, তাকে আমি বকে দেব। এরোজ চোখ ভরে দেখে নাইলকে। পিঠের মাঝ বরাবর পর্যন্ত চুল যেগুলো এলোমেলো হয়ে আছে, কান্নার কারণে চোখ মুখ শুকনো লালচে হয়ে আছে। পরনে একটা ফুল কভারেজ রামপার সাথে মোজা। আজ মনে হলো নাইল আর তার সব থাকতেও তারা যেন একা। তাদের দুজনের যা চায় সেটা বাদে সব রয়েছে। আচ্ছা, তারা যদি দুজন দুজনের সঙ্গী হয় তবে কি সৃষ্টিকর্তা তাকেও কেড়ে নেবে তার থেকে? ছোট চাচার কোলের মধ্যে বসে বসে নাইল চকলেটগুলো শেষ করতে লাগলো। মেঝেতে কার্পেটের উপর বসা এরোজ তার এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিতে দিতে শুধায়, নায়েল, আমি তোমার চুল বেঁধে দিই? তুমি চুল বাঁধতে পারো? তুমি তো ছেলে। নাইল খেতে খেতে বলল। এরোজ বলে, ছেলেরা চুল বাঁধতে পারে না? কে বলেছে? ছোট পাপা পারি তো। কেন পারো? নাইল কপাল কুচকে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কুচকানো দৃষ্টি তাক করা এরোজের বিধ্বস্ত মুখটির দিকে। এরোজ তার গম্ভীর কণ্ঠে স্মিত হেসে পড়ল, আমার একটা রূপাঞ্চল ছিল, তার চুল ছিল অনেক বড়, যেগুলো আমার খুব প্রিয়। ভেবেছিলাম তার চুলগুলো নিজের হাতে যত্ন নিব, তাই শিখেছিলাম। নাইলের মাথায় এত কিছু ঢুকলো না। তার মাথায় শুধু ঢুকেছে রূপাঞ্জল কথাটি। সে ডাগর ডাগর চোখে তাকিয়ে শুধায়, রূপাঞ্জল? কালকে সেই রূপাঞ্জল? হুম তোমারও রূপাঞ্জল ছিল? ছিল। টিভিতে সেই প্রিন্সেস দেখায় তেমন? হুম তাহলে তো দেখতে অনেক সুন্দর সে, তাই না? নাইলের কণ্ঠে বিস্ময়। এরোজ উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে ঘন ঘন মাথা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, খুব সুন্দর, ঠিক যেন রূপকথার গল্পের সেই রূপাঞ্চল, স্নিগ্ধ, চঞ্চল, প্রাণবন্ত। আর কি? নাইল উৎসুক কণ্ঠে শুধায়। এরোজের দৃষ্টি উদাসীন হয়ে পড়ল। সে তো পুনরায় নিমগ্ন হয়ে যাচ্ছে নিষিদ্ধ কিছুর মাঝে। না, এটা ঠিক নয়। নিষিদ্ধ কিছুর চর্চা করাও পাপ। আর কি বলো ছোট পাপা, আমি শুনবো। তুমি আমায় দেখাবে সেই প্রিন্সেসকে? আমার খুব ইচ্ছে করে টিভির ওই প্রিন্সেসদের দেখতে। নাইল তাড়া দিয়ে বলল। এরোজ স্থবিরতা ভেঙে মৃদু হাসল নাইলের কথায়। সে নাইলকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। নাইলকে নিয়ে দাঁড় করায় সেন্টার টেবিলের উপর। অতঃপর আয়নায় নাইলের প্রতিবিম্বের দিকে আঙ্গুল তাক করে বলে, এই তো সেই রূপাঞ্জল। তার চোখ ঠিক তোমার মতো, তার ঠোঁট দুটো একদম তোমার মতো, গাল দুটো তোমার মতো ফোলা ফোলা লালচে। তাকে দেখতে অবিকল তোমার মতো, কিন্তু তার চুল অনেক অনেক বড়। যখন ইচ্ছা হবে প্রিন্সেসকে দেখতে, তখনই নিজেকে এভাবে আয়নায় দেখবে। তুমি নিজেই একটা প্রিন্সেস, ছোট্ট রূপাঞ্জল। নাইল চোখ বড় বড় করে আয়নার দিকে তাকায়। বিস্মিত চিত্তে নিজেকে ছুঁয়ে ছুঁয়ে বলে, তাই? এরোজ মাথা দুলিয়ে সায় জানায়। নাইল আনন্দে চিৎকার করে বলে, ও ও আমি প্রিন্সেস, আমি ছোট্ট রূপাঞ্জল। ছোট্ট রূপাঞ্জলকে চুল বেঁধে দিই? এরোজ আদুরে গলায় জিজ্ঞাসা করে। নাইল মাথা নেড়ে বলে, দাও দাও, সুন্দর করে চুল বেঁধে দাও। আর আমাকে প্রিন্সেসের মতো একটা জামাও কিনে দিও, ঠিক আছে? আচ্ছা। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে এরোজ দৃষ্টি ক্রমশই গভীর হয়ে আসে। এমনি কারোর চুল দেখে সে চোখে তৃষ্ণা নিবারণ করত। আজ সেদিকে তাকানো তার জন্য নিষিদ্ধ হলো, এটা তো আর নিষিদ্ধ নয়। রুক্ষ আঙ্গুলগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় নায়েলের এক একটি মসৃণ কেশ। সময়ের পালা বদলে এরোজ ভুলতে লাগলো তার মাঝে জেঁকে বসা নেশার উন্মাদনা। এই একটু প্রাপ্তির কাছে মাদকের তীব্র নেশাও ফিকে পড়ে। তাহলে পুরুষটির অন্তরালে থাকা সেই মানুষটির জন্য ভালোবাসার তীব্রতা ঠিক কতটুকু? মানুষটা কি আদৌ জানে তাকে কেউ উন্মাদের মতো ভালোবাসে? সে কি কখনো ভেবেছে সে কারোর জীবনের অতৃপ্ত ও বাসনা? দীর্ঘ 1 ঘন্টা অভিমান আঁকড়েই মুখে কুলুপ এঁটে থাকা রূপকথা আর না পারতে এবার মুখ খুলল। নির্বিকার গম্ভীর মুখে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এবার ছেড়ে দিন, অনেক পড়েছি তো, আর পড়তে ইচ্ছে করছে না। তপবন ঘড়ির দিকে তাকায়। 1:05 বাজে। সে আগের মতোই কঠোরতা আঁকড়ে বলল, এখন 1 ঘন্টা পড়তে হবে। আমি গেলে তোমরা দুজন কি প্রশ্ন করবে তা আমি বেশ জানি, তাই কোনো ফাঁকিবাজি না করে এই অধ্যায়টা শেষ করবে। রূপকথা অনুনয় করে বলল, আর পড়তে ইচ্ছে করছে না, আজ থাকুক, আমি সব পড়া শেষ করে রাখবো, সত্যি বলছি।
তবুও তপবনের মাঝে কোনো প্রকার নড়চড় দেখা গেল না। সে থমথমে মুখে বলল, একটু হেঁটে আসো, কিন্তু এই অধ্যায় শেষ না করে ঘুমোতে পারবে না। আগামীকাল কলেজে তো যাচ্ছ না। রূপকথা ফোঁস করে নিঃশ্বাস ফেলল লোকটার কঠোরতায়। সৃষ্টিকর্তা তাকে স্বামী নয় কঠোর টিচার দিয়েছে। সে রাগে ফোঁস করতে করতে বারান্দায় চলে গেল। তপবন আর চোখে সে রাগ দেখে স্মিত হেসে দীর্ঘশ্বাস ফেলল। চেয়ারে হেলান দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল আধারে বারান্দার রেলিং ধরে নুইয়ে দাঁড়িয়ে থাকা ছিমছাপ নারী অবয়বের পানে। ভেবেছিল দীর্ঘ এই জীবন প্রারম্ভে নিজের উপসংহার টেনে নিয়েছে, কিন্তু কে জানতো অপরাহ্নে আরও একটা উপসংহার অপেক্ষা করছে। বয়সের এই মূর্ছা যাওয়ার সময়টাতে এসে মনে হলো প্রেমে পড়া আর কাউকে প্রেমে পড়তে দেখা উভয়ই অদ্ভুত সুন্দর অনুভূতি। নাসারন্ধে ফুরফুরিয়ে আতরের গন্ধ প্রবেশ করতে রূপকথায় স্মিত হাসল। লোকটার সান্নিধ্যে বক্ষস্থলের স্পন্দন বেড়ে গেলেও চেষ্টা করে মুখশ্রীতে কোনো ভাবভঙ্গি প্রকাশ না করতে। তবে কি তা সম্ভব হয়? চোখ মুখ ঠিকরে প্রকাশিত হয় অন্তঃস্থলের উদ্গ্রীবতা। তপবন পেছনে হাত বেঁধে নীরবে স্ত্রীর পাশে দাঁড়িয়ে রইল। রাতের নিস্তব্ধতা নিস্তরঙ্গতায় একে অপরের শ্বাস প্রশ্বাসের সুশ্রাব্য শব্দ একে অপরে অন্তঃস্থলে শিহরণ সৃষ্টি করছে। অনুভূতিরা প্রকট হচ্ছে। কিয়ৎকাল নীরবেই কেটে গেল একে অপরের। অনুভূতিদের উস্কে দেওয়া সেই নীরবতায় আশকারা পায় বহুদিনের দমিয়ে রাখা কৌতূহল। তানশানের মায়ের কি হয়েছিল? ভীষণ অপ্রত্যাশিত প্রশ্নে তপবন কিয়ৎকাল সময় নিয়ে মিহিসরে জবাব দেয়, 5th month মিসক্যারেজ অফ সেকেন্ড প্রেগনেন্সি, হুইচ ওয়াজ ক্রিটিক্যাল। এতটাই ক্রিটিক্যাল যে জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি। রূপকথার উদাসীন বক্ষস্থল খামচে ধরে পরিপূর্ণ একটা সুখী পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা ভাবতে শুকনো ঢোক গিলে পুনরায় শুধায়, কেন মিসক্যারেজ হয়েছিল? তপবন ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়েটার কৌতূহলী মুখ পানে গম্ভীর গলায় বলে, তুমি সময় নষ্ট করছো। রাত কটা বাজে? খেলাছে, ঘুমাতে হবে, পড়া শেষ করতে হবে। সে পরে পড়ে নেব, আপনি বলুন। শুনতে কেমন হবে? তপবনের গম্ভীর কণ্ঠে রূপকথা দৃঢ় কণ্ঠে বলল, কারণ আমার অধিকার আছে। মেয়েটা সুদৃঢ় কণ্ঠে তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলল। মিহি স্বরে বলতে লাগলো, জরায়ুতে সৃষ্টি ছিল, যেটা কনসেপ্ট করার পরে খুব দ্রুত পারে। গর্ভ অবস্থা যখন 5 মাসে পড়ে তখন সিস্ট ফেটে যায়। গর্ভাশয়ও নাজুক ছিল, সেই কারণেই মূলত মিসক্যারেজ হয়েছিল। এছাড়াও আরও কিছু সমস্যা ছিল। আর বডি কন্ডিশন বেবি ক্যারি করার জন্য যথেষ্ট পরিমাণ হেলদি ছিল না। মোট কথা, তার কনসেপ্ট করাই ভুল সিদ্ধান্ত ছিল। বলতে বলতেই সেই দুর্বিষহ দিনগুলো চিত্র ভেসে উঠল তপবনের সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে নিজের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে তপবন। ভেসে আসা মিনমিনে কণ্ঠ। তবে আপনি কনসিভ করার অনুমতি দিলেন কেন? তপবনের ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে ওঠে, বিষাদ যন্ত্রণার হাসি। আক্ষেপ নিয়ে বলে, আমি তো জানতামই না, অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আর সে জেদি ছিল, যেটা করবে মানে করবেই। তাহলে আপনি তাকে বিদেশে নিয়ে যেতেন, শুনেছি সেখানে ভালো চিকিৎসা সেবা দেওয়া হয়। রূপকথার উৎকণ্ঠা মাখা কণ্ঠে তপবন পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, গম্ভীর গলায় শুধায়, তুমি কি ফাঁকিবাজি করছো? রূপকথা কপাল কুঁচকে তাকায় তার দিকে, জেদি কণ্ঠে ফের শুধায়, আপনি তাকে বিদেশে কেন নিয়ে যাননি? হাতে সময় ছিল না। তপবন ছোট্ট করে জবাব দেয়, সময় ছিল না? রূপকথা অনাহুত ন্যায় শুধায়। তপবন ডানে বামে মাথা নাড়ে, ধিমি কণ্ঠে বলে, ডাক্তার প্রথমে বলেছিল কোনো সমস্যা হবে না, সিস্ট নিয়ে বেবি ক্যারি করা যায় এবং সুস্থ সবল পৃথিবীতে আনয়ন করা যায়। কিন্তু যখন ওটা ক্রিটিক্যাল আকার ধারণ করে তার ঠিক 1 সপ্তাহের মাঝে সব শেষ হয়ে যায়। একে অপরের দিকে দৃষ্টি এড়িয়ে গেল দুজনে। কিছুটা সময় আবারও নীরবতায় আচ্ছন্ন হয় ঘোরগ্রস্ত রূপকথা। অনুভূতির টানাপোড়েনের সাথে না পেরে হঠাৎ করে সে প্রশ্ন করে, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই না? অপ্রত্যাশিত প্রশ্নে তপবন স্থবিরতা ভেঙে ঘাড় ঘুরিয়ে তাকায় চমৎকার ক্ষমতাধর মেয়েটির পানে। কত কঠিন প্রশ্ন, কত অবলীলায় করার ক্ষমতা রাখে, অথচ তার অন্তঃস্থল জবাব দেওয়ার জন্য সাহস জোগাতে মগ্ন। উদাসীন মেয়েটিকে দেখতে দেখতে তাকে টেনে নিজের দুহাতে বলয়ের মাঝে নিয়ে আসে তপবন। প্রশস্ত বক্ষে পিঠ লেগে যেতে রূপকথার উদাসীন দৃষ্টি হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাকায় তপবনের মুখ পানে। ধূসর দৃষ্টিদ্বয় শূন্য, সড়ক পানে স্থির। তপবন দুহাতে জড়িয়ে নেয় ছিমছাম মেয়েটিকে, ক্ষীণস্বরে বলে, ওটা ভালোবাসতাম হবে না, ভালোবাসি হবে। আমি আমার স্ত্রীকে এখনো ভালোবাসি। এই যে আমার ছোট্ট একটা স্ত্রী, যাকে আমি ভীষণ ভালোবাসি। রূপকথা থমকানো চিত্তে স্মিত হাসলো, বলল, কথা ঘোরানোর কোনো প্রয়োজন ছিল না। আমি মোটেও কথা ঘুরিনি। আমি আপনার স্ত্রীর কথা জিজ্ঞেস করেছিলাম। আমি আমার স্ত্রীর কথাই বলছি। আমি তানশানের মায়ের কথা জিজ্ঞেস করেছি।
কথা ঘুরাতে ঘুরাতে হেরে যাওয়া তপবন শান্ত চোখে তাকায় স্ত্রীর পানে। সে বরাবরই এই টপিক এড়িয়ে চলে মেয়েটার সাথে। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, খারাপ লাগে না? না, কেন? তোমার স্বামী কাউকে একটা সময় খুবই ভালোবাসতো, বিষয়টা খারাপ লাগে না? রূপকথা কাজ ঝাঁকিয়ে না বোধক মাথা নাড়ল, মিহিসরে বলল, না, খারাপ লাগে না। একজন মৃত মানুষের জন্য খারাপ লাগা কিংবা হিংসা পোষণ করার মতো নিকৃষ্ট আমি নই। আর সত্যি তো এইটাই যে সে বেঁচে থাকলে আমি এখানে থাকতাম না, আমাদের জীবন অন্যরকম হতো। তপবন মুগ্ধ হয় নিজের ছোট্ট স্ত্রীর বুঝদারের ন্যায় আচরণে। পরিপক্কতা যে বয়স দেখে নয়, পরিস্থিতি দেখে আসে। ছোট্ট দেহটি আর একটু জোরালো বাঁধনে আবদ্ধ হতে রূপকথা সচকিত হয়। কাঁধে একটি থুতনি ঠেকল ধীর গতিতে। কর্ণকুহরে প্রবেশ করে কিছুক্ষণ আগের করা প্রশ্নের জবাবটি। তাকে কতটা ভালোবাসি জানি না, কিন্তু সে কখনো অভিযোগ করতে পারতো না কতটুকু ভালোবাসি। আর এই অভিযোগের সুযোগ আমার এই ছোট্ট স্ত্রীকে দিব না, বুঝছেন? রূপকথা ঠোঁট এলিয়ে হাসলো, দুষ্টু হেসে বলল, অভিযোগ করার সুযোগ দেবেন না? হুম। তবে ফুচকা খেতে নিয়ে চলুন। সরব অসময়ে এই অনৈতিক চাওয়ায় তপবন কপাল কুঁচকে সরু চোখে তাকায়, গম্ভীর গলায় বলল। ব্ল্যাকমেল করা হচ্ছে। রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল, বলল, আপনি কিন্তু বলেছেন অভিযোগ করার সুযোগ দেবেন না। এখন ফুচকা না খাওয়ালে কিন্তু খাতা কলম নিয়ে অভিযোগ লিখতে বসবো। তপবন মুখ বিকৃত করে নির্বিকার চিত্তে বলল, এই অভিযোগ শুধু ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য, আর অন্য কোনো অনৈতিক চার ক্ষেত্রে নয়। ফেরিটেল চালাকি করা বন্ধ করুন, আপনার ব্রেক টাইম শেষ। এখন আবার পড়তে বসুন ফার্স্ট। রূপকথা আর্তনাদ করে উঠল, বায়না ধরে বলল, এখন আর বই পড়বো না। কোনো কথা নয় রূপকথা, তাড়াতাড়ি চেয়ারে এসো। তপবনের গম্ভীর গলায় রূপকথা এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে বারান্দায় বসে পড়ল। সে আজ আর পড়বেই না। তপবন হতাশার নিঃশ্বাস ফেলে মেয়েটিকে দেখে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে কোলে তুলে নিল। এহেন কাণ্ডে রূপকথা চেঁচিয়ে বলল, আমি কিন্তু এখন কোনো মতেই পড়তে বসবো না। আচ্ছা পড়তে হবে না, ঘুমোতে হবে। তপবন তাকে বিছানায় রেখে বলল। রূপকথা সুযোগ পেতে হুড়মুড়িয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তপবন আর চোখে দেখে ফাঁকিবাজ মেয়েটিকে। দীর্ঘশ্বাস ফেলে নিজেও হাত মুখ ধুয়ে বিছানায় আসে। বিছানায় এসে নির্বিকার অদূরে শুয়ে থাকে স্ত্রীর পেট জড়িয়ে কাছে টেনে নিয়ে আসলো। রূপকথা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় গম্ভীর মুখ পানে। তপবন তার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে থমথমে মুখে বলল, বিছানার কিনারে ঘুমালে পড়ে যাবে, পড়ে গেলে ব্যথা পাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমার অনেক টাকা খরচ হবে, কিন্তু আমার কাছে অনেক টাকা নেই চিকিৎসা করার জন্য, বুঝছো? তার সে বুড়োর বুকে ঘুমো, শীতও কমও লাগবে আর ব্যথাও পাবে না। স্ক্রিপ্টেড অজুহাতে রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল। তপবন স্মিত হেসে তাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ছোট্ট মেয়েটিকে আর কতভাবে বোঝাবে ভালোবাসা কেমন। বেলা তখন বেশ গড়িয়েছে। ইমরোজ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তন্মধ্যে কারো তীব্র কাঁপুনি অনুভব হতে তার ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে পাশে ফিরে তাকালে মৌনতার অস্বাভাবিক কাঁপুনি নজরে আসে। বদ্ধ নেত্রে গুটিয়ে শুয়ে কাঁপছে আর বেহুশের মতো কিছু বিড়বিড় করছে। সে কপাল কুঁচকে উঠে বসে ঠকঠক করে কাঁপতে থাকা মৌনতার গালে হাত রাখলে অসহনীয় তাপমাত্রায় মৃদু চমকালো। উদ্বিগ্ন কণ্ঠে গালে আলতো হাতে চাপড় দিয়ে ডাকে, মৌন, মৌন, শুনতে পাচ্ছ? আশ্চর্য, এত জ্বর উঠল কি করে? মৌনতার কোনো সারা শব্দ আসলো না। সুদীর্ঘ ভেজা চুলগুলো গড়িয়ে মেঝেতে ছড়িয়ে আছে, তা থেকেও পানি ঝরছে। ইমরোজ বিরক্তির নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামে। কাবার থেকে আরও একটা কমফোর্টার নামে সেটা দ্রুত মৌনতার গায়ে জড়িয়ে দেয়। নিজেও শক্ত করে জড়িয়ে ধরে কাঁপুনি থামানোর চেষ্টা করলো এবং 15 মিনিট বাদে সফল হলো। ইমরোজ ঝাঁপ ছেড়ে উঠে বসে। এহেন শীতের সকালে সে ঘেমে উঠেছে, এতটাই তাপ। পুনরায় মৌনতাকে ডাকতে লাগলো। লাগাতার ডাকতে থাকায় মৌনতা একটা সময় চোখ খুলে তাকায়। শরীর নুয়ে পড়েছে, তার চোখ খুলতেও কষ্ট হচ্ছে। ইমরোজ তার গাল চাপড়ে শুধায়। মৌনতা ডানে বামে মাথা নাড়ে, দুর্বল কণ্ঠে শুধায়, নাইল এসেছিল? নিজে মরে যাচ্ছ? নায়েলের কথা বাদ দাও। তোমার এই 2 দিন পর পর সংক্রমণ কেন লেগেই থাকে? নিজের দিকে একবার তাকিয়েছ? দেখাচ্ছে কেমন শকুনের মতো। আর এত চুলের কি প্রয়োজন? এগুলো কোনো কাজে লাগে? কেটে ফেলো সব। সারাদিন বাসায় থাকো মৌন, তোমার তো আর বাইরে চাকরি করতে হয় না, তাহলে নিজের খেয়ালটা তো রাখতেই পারো, তাই না? 2 দিন পর পর এমন জ্বর ঠান্ডা অসুখ, অসহ্য। বিরক্তির নিঃশ্বাস ফেলে ইমরোজ বিছানা থেকে নেমে হেয়ার ড্রায়ার নিয়ে আসে। মেঝেতে বসে মৌনতা চুল শুকাতে লাগলো। রাগ ঝাড়ে বলল, এগুলো কেটে আসবে আজকেই গিয়ে,
গা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরে কাতর মৌনতার কানে তখনও বাজছে ইমরোজের বলা এক একটা কথা। স্বামীর কাছ থেকে সৌন্দর্যের বর্ণনা হিসেবে শকুনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া, এটা বোধহয় একজন বিবাহিত নারীর জন্য চাবুকের আঘাতের থেকেও বেশি কষ্টদায়ক। কি অদ্ভুত, তাই না? একজন মানুষ, অথচ দুজনের মনে তাকে নিয়ে অনুভূতির আকাশ পাতাল তফাৎ। কারো কাছে এই হিরে তো কারোর কাছে কয়লা, কিন্তু দিন শেষে মানুষ তো একজনই। সে মাথা ঘুরিয়ে ইমরোজের দিকে তাকায়, মলিন দুর্বল কণ্ঠে বলল, এত অসুস্থতা দেখেও কখনো তো বললেন না যে ডাক্তারের কাছে চলো। ইমরোজ শান্ত দৃষ্টিতে তাকায়, শান্ত স্বরে বলে, অসুস্থ তুমি, অথচ ডাক্তার দেখানোর জন্য আমায় বলতে হবে? টিপিক্যাল গ্রাম্য বউদের মতো আচরণ বন্ধ করো মৌন। বলেই ইমরোজ মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে তার সামনে রেখে বলল, এটা নিয়ে আজকেই ডাক্তারের কাছে যাব। মৌনতা শান্ত দৃষ্টি ফেলল টাকাগুলোর পানে। ক্ষীণ নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে বেডসাইডের ছোট্ট ওয়ার্ড্রবে ড্রয়ার থেকে 10,000 টাকা বের করে ইমরোজের সামনে রাখে। ইমরোজ ভ্রু কুচকে তাকায় টাকাগুলোর দিকে। মৌনতা চোখে চোখ রেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।